হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা ফিরে এসেছি ক্যাশবুকের তৃতীয় পর্বের ক্লাসে। বিগত ক্লাসে আমরা ক্যাশবুক নিয়ে আলোচনা করেছিলাম এবং সিঙ্গেল কলম ক্যাশবুক কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়েছিলাম। আজ তোমাদের শেখাবো ডবল কলম ক্যাশবুক কিভাবে তৈরি করতে হয়। সিঙ্গেল কলম ক্যাশবুক যেমন করেছিলাম ডবল কলম ক্যাশবুক তেমনই করব। জমা হলে ডেবিট দিকে লিখব, খরচা হলে ক্রেডিট দিকে লিখব। একটু কিছু এক্সট্রা বিষয় রয়েছে, সেগুলো জেনে নেব। সিঙ্গেল কলমে শুধু ক্যাশের লেনদেনগুলো আসতো, ব্যাংকের কোনো লেনদেন আসতো না। এখানে দুটো কলম থাকবে ডবল কলম ক্যাশবুকে। একটা হচ্ছে ক্যাশের লেনদেনগুলো লিখবো একটা কলমে, আর ব্যাংক কলমে লিখবো ব্যাংকের লেনদেনগুলি। আর একটা বিষয় রয়েছে, সেটা হলো কন্টা এন্ট্রি। এই কন্টা এন্ট্রিটা ভালো করে আমরা জেনে নেব। এই ডবল কলম ক্যাশবুকে এই কন্টা এন্ট্রিটাই খুব গুরুত্বপূর্ণ, তাই এটা কিভাবে করতে হয় জেনে নেব। কন্টা এন্ট্রি মানে হচ্ছে বিপরীত দাখিলা। ধরো তোমার এটা ক্যাশ বাক্স, এইটা তোমার ব্যাংকের জমার ঘর, আর এটা যে ক্যাশ বাক্স। যদি তুমি ক্যাশ জমা করো ব্যাংকে, তোমার ক্যাশ থেকে নিয়ে গিয়ে ব্যাংকে জমা করো, তাহলে তোমার কি হবে? ব্যাংক বেড়ে যাবে। ধরো তোমার ব্যালেন্স ছিল ক্যাশে 10,000 টাকা, ব্যাংকে ছিল ব্যালেন্স 20,000 টাকা। এখন যদি তুমি ক্যাশ নিয়ে গিয়ে ব্যাংকে জমা করো, তাহলে কি হবে? তোমার ক্যাশ থেকে কমবে, ব্যাংকে গিয়ে বাড়বে। ধরো তুমি 2,000 টাকা ক্যাশ ব্যাংকে জমা করলে, তাহলে কি হবে? ব্যাংকে গিয়ে জমার ঘরে বসবে, তাহলে 20,000 ছিল, এটা 22,000 হয়ে গেল। আর এখান থেকে 2,000 টাকা তুমি তুলে নিয়ে গেলে, তাহলে এইটা তোমার হয়ে গেল 8,000। এটাকেই আমরা বলছি বিপরীত দাখিলা। অর্থাৎ একটাই লেনদেন, তুমি ক্যাশ থেকে টাকা তুলে নিয়ে গিয়ে ব্যাংকে জমা করলে, ক্যাশ কমলো ব্যাংক বাড়লো, অর্থাৎ একদিক কমলে একদিক বাড়বে। এটাকেই আমরা বলি কন্টা এন্ট্রি। আবার এরকমও হতে পারে, আরেকটা উদাহরণ দিই। এ ধরো তোমার 22,000 টাকা করে ব্যাংকে ব্যালেন্স হয়ে গেছে আর ক্যাশে ব্যালেন্স হয়ে গেছে 8,000 টাকা। এখন তুমি ব্যাংক থেকে কিছু টাকা তুললে অফিসের প্রয়োজনে, ধরো 5,000 টাকা তুললে, তাহলে 5,000 টাকা ব্যাংক থেকে তুললে, ব্যাংক 5,000 টাকা কমবে, তাহলে তোমার ব্যালেন্স দাঁড়াবে কত? 17,000 টাকা। আর তুলে নিয়ে এসে তুমি ক্যাশে রাখবে 5,000 টাকা, তোমার ব্যাংক ক্যাশের ব্যালেন্স কত দাঁড়াবে? সেটা হবে 8 আর 5 13,000 টাকা। তাহলে একদিক বাড়ছে একদিক কমছে, এই জন্য এটাকে আমরা বলছি বিপরীত দাখিলা বা কন্টা এন্ট্রি। এটাই আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা থাকে ডবল কলম ক্যাশবুকে। এই কন্টা এন্ট্রি যখন আমরা করব, সি বলে কথাটা লিখবো, আমরা লিখি না লেজার ফোলিওতে এলএফ এর ঘরে সিটা লিখে দেব। এরপর আমরা একটা অঙ্ক দিয়ে তোমাদের বিষয়টি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো। চলো একটা অঙ্ক করে দেখাই। এই হচ্ছে তোমাদের ক্যাশবুকের ছক ডবল কলম ক্যাশবুকে। সিঙ্গেল কলম ক্যাশবুকের সাথে ডবল কলম ক্যাশবুকের ছকের সামান্য তফাৎ। সিঙ্গেল কলম ক্যাশবুকে শুধু একটা কলম ছিল, তাই তার নাম ছিল সিঙ্গেল কলম, অর্থাৎ শুধু ক্যাশের অর্থাৎ নগদের লেনদেনগুলো লেখার জন্য একটা ক্যাশের কলম ছিল। এই ডবল কলম ক্যাশবুকে আরো একটা কলম যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ব্যাংকের কলম। একই বইয়ের মধ্যে এবং ক্যাশের এবং ব্যাংকের নগদ লেনদেনগুলো আমরা কি করব? দেখতে পাবো। তাহলে ক্যাশ ছিল, তার পাশে আরো একটা কলম করে নিয়েছি, সেটা হচ্ছে ব্যাংক কলম। তাহলে দুটো কলম হয়ে গেল, এই জন্য একে আমরা বলছি কি ডাবল কলম ক্যাশবুক। সিঙ্গেল কলম ক্যাশবুকে তোমরা যা করেছিলে ডবল কলম ক্যাশবুকে তাই করবে, অর্থাৎ জমা হলে ডেবিট দিকে লিখবে আর খরচা হলে ক্রেডিট দিকে লিখবে। আর কি বলেছিলাম আলোচনার শুরুতে? এটা কন্টা এন্ট্রি রয়েছে, সেটা অঙ্কটা করতে গিয়ে আবার বুঝিয়ে দেব।
এবারে আমরা যেমন লিখেছি যা সব ছিল তাই লিখেছি। এবারে আমি করছি কি, ইন দ্য বুকস অফ এম এস ডো অ্যান্ড কোম্পানি, কার বইয়ে করছি, এম এস ডো অ্যান্ড কোম্পানির বইয়ে করছি। কি করছি, ক্যাশ বুকের ডাবল কলম করছি। কোন মাসের কোন সালে, 2024 সালের এপ্রিল মাসে করছি, 2024 সালের এপ্রিল মাস লিখে নিয়েছি। এবার 1 তারিখে আমরা দেখে নেবো কি এদের এন্ট্রি রয়েছে। 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ বুকে জমা আছে, ক্যাশ বুকের ব্যালেন্স রয়েছে, ক্যাশের ব্যালেন্স রয়েছে এবং ব্যাংকেরও ব্যালেন্স রয়েছে। ক্যাশের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স আমরা লিখে নেবো। এটা টু, এই সাইডে লিখলে কি হবে, এটা টু, টু ব্যালেন্স বিডি কত রয়েছে, 3800 রয়েছে ক্যাশে, আর ব্যাংকে রয়েছে তোমার 8270। লিখে নিলাম, এটা ব্যালেন্স রয়েছে। এর পরের এন্ট্রিতে আমরা যাই। এর পরের এন্ট্রি বলছে ক্যাশ পেড টু পেটি ক্যাশিয়ার, আমরা ক্যাশ দিয়েছি কাকে, পেটি ক্যাশিয়ারকে। তাহলে ক্যাশ দিলে আমাদের কি হবে, ক্যাশ চলে যাবে। তাহলে কোন দিকে লিখবো, খরচার দিকে লিখবো, অর্থাৎ বাই সাইডে লিখবো, বাই পেটি ক্যাশ। পেটি ক্যাশ অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘর থেকে আমরা কমাবো, ক্যাশের ঘরে খরচার দিকে লিখবো কত আছে, 500 টাকা, 500 টাকা। এন্ট্রি হচ্ছে 4 তারিখে। এরপর আমরা করব 6 তারিখের এন্ট্রি। আর একটা বলি যে আমরা সিঙ্গেল কলম ক্যাশবুক শেখানোর সময় বলেছিলাম যে এখানে আমরা একটা শর্ট ব্যাখ্যা দিতে হবে, আমরা শর্ট ন্যারেশন লিখতে হবে। যেমন আমরা এখানে কাকে টাকা দিয়েছি, পেটি ক্যাশিয়ারকে টাকা দিয়েছি। তাহলে ন্যারেশন কি হবে, বিং ক্যাশ পেড টু পেটি ক্যাশিয়ার, এটা লিখতে হবে। আমি এখানে লিখছি না, কারণ হচ্ছে আমি লিখলে এই অঙ্কটাই বোর্ডের মধ্যে করতে পারবো না, কিন্তু তোমরা অবশ্যই যখন অঙ্ক করবে অবশ্যই এটা লিখে নেবে। 6 তারিখের এন্ট্রি রিসিভ চেক ফর তরুণ। আমরা কি করেছি, একটা চেক পেয়েছি কার কাছ থেকে, তরুণের কাছ থেকে। এখানে আর একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমরা কারোর কাছ থেকে কোনো চেক পাই, সেই চেকটা যদি সেই দিনে আমরা ব্যাংকে জমা না করি, তাহলে এই চেক পাওয়ার এন্ট্রিটা অর্থাৎ অ্যামাউন্টটা আমরা ক্যাশের ঘরে লিখব। যদি সেম ডে আমরা চেকটাকে ব্যাংকে ডিপোজিট করি, তাহলে ব্যাংকের জমার ঘরে লিখব। তাহলে এখানে আমরা কি বলেছে, চেক রিসিভড চেক ফ্রম তরুণ, কিন্তু এখানে বলেনি যে আমরা চেকটা ব্যাংকে জমা করেছি, তাই আমরা ক্যাশের ঘরেই লিখব। 6 তারিখের এন্ট্রি টু তরুণ অ্যাকাউন্ট, তরুণ অ্যাকাউন্ট কত টাকা, 2500 টাকা। এর পরের এন্ট্রি হচ্ছে পারচেজ গুডস বাই চেক। 8 তারিখে আমরা কি করেছি, মাল কিনেছি, চেক দিয়েছি, তাহলে আমাদের ক্যাশ যায়নি, কি গিয়ে যাবে, ব্যাংক থেকে টাকা যাবে। তাহলে ব্যাংকের খরচার দিকে লিখবো বাই পারচেজ 8 তারিখে। পারচেজ অ্যাকাউন্ট বলে ব্যাংকের কলম থেকে কমাবো কত টাকা, 3800 টাকা। তারপরের এন্ট্রি বলছে তরুণ চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, কবে, 10 তারিখে। কোন চেকটা, এই যে 6 তারিখে যে চেকটা পেয়েছিলাম তরুণের কাছ থেকে, সেই চেকটা আমরা ডিপোজিট করছি কবে, 10 তারিখে। তাহলে 10 তারিখে যদি চেকটা আমরা ব্যাংকে নিয়ে যাই, ব্যাংক বাড়বে, আর চেকটা তুলে নিচ্ছি ক্যাশ থেকে, তাই ক্যাশ কমবে। এটাকেই আমরা বলছিলাম কন্টা এন্ট্রি। তাহলে 10 তারিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে এই 2500 টাকা চেকটা আমরা ছেড়ে দিলাম। তাহলে জমা করেছিলাম, জমার ঘরে লিখেছিলাম ক্যাশের ঘরে, এখন আমরা চেকটা পাঠিয়ে দিচ্ছি ব্যাংকে, তাই আমরা জমার ঘর, ক্যাশের জমার খরচার ঘরে লিখে দিলাম।
এটা জমা পড়বে কোথায়? ব্যাংকে গিয়ে। তাই ব্যাংকের ঘরে বাড়বে, তখন আমরা কি লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 2000। এই একটা লেনদেনেতে কি হলো? দুটো দিকে ইফেক্ট ফেললো এবং বিপরীত প্রতিক্রিয়া তৈরি হলো। কি? ব্যাংক বাড়লো, ক্যাশ কমলো, এটাকেই আমরা বলি কন্টাইনটি। আর বলেছিলাম এলএফ এর ঘরে সি কথাটা লিখবে, এই সি কথাটা এলএফ এর ঘরে লিখবে, আর এদিকেও এলএফ এর ঘরে সি কথাটা লিখবে। হয়ে গেল কন্টাইনটি। এরপরে এন্ট্রি হচ্ছে 15 তারিখ, সোল গুডস এন্ড রিসিভ চেক। আবার বলে যে ডিপোজিটেড সেম ডে। তাহলে আমরা মাল বিক্রি করে চেক পেয়েছি এবং ওই দিনেই চেকটা আমরা ব্যাংকে ডিপোজিট করেছি। তাহলে এখানে আমাদের ক্যাশ বুকে আর চেকের এন্ট্রিটা করতে হবে না, ডিরেক্টলি আমরা ব্যাংকে করব, কারণ যে দিনে চেক পেয়েছি সেদিনেই ব্যাংকে জমা করে দিচ্ছি। 15 তারিখের এন্ট্রি, টু সেলস। $4,200 টাকা। এর পরের এন্ট্রি 20 তারিখ, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। আমরা টাকা তুলেছি কোথা থেকে? ব্যাংক থেকে। কার প্রয়োজনে? অফিসের প্রয়োজনে। তাহলে ব্যাংক থেকে টাকা তুললে কি হবে? ব্যাংকের টাকা কমে যাবে। আমরা অফিসের ক্যাশে রাখবো টাকাটা, তাহলে কি হবে? অফিসের ক্যাশ বেড়ে যাবে। এটাও একটা কন্টা এন্ট্রি। 20 তারিখে বাই ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা তুলেছি? 4,000 না 2,000 টাকা। তাহলে কি হলো? ব্যাংক থেকে আমরা 2,000 টাকা কমিয়ে দিলাম, আর ওই টাকাটা উঠে এসে ক্যাশ বাক্সে পড়বে। তাই আমরা টু ব্যাংক বলে ক্যাশের ঘরে লিখে দিলাম 2,000 টাকা। 20 তারিখ, এটাও একটা লেনদেনের ফলে দুদিকে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করেছে, অর্থাৎ ব্যাংক কমেছে আর ক্যাশ বেড়েছে। এই জন্য সি লিখে দিলাম, এটা কন্টাইন। তোমরা এইভাবে করবে। এরপরে এন্ট্রি হচ্ছে পারচেজ স্টেশনারি। পারচেজ স্টেশনারি, আমরা স্টেশনারি কিনেছি, তাহলে কি হবে? ক্যাশ যাবে। তাহলে ক্যাশ গেলে আমরা ক্যাশের খরচার দিকে লিখে দেব বাই স্টেশনারি। স্টেশনারি অ্যাকাউন্ট 25 তারিখ 300 টাকা। 25 তারিখ 300 টাকা ক্যাশ থেকে করে। পরের এন্ট্রি রিসিভড ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। না, তার আগে এন্ট্রি 29 থেকে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। আমরা ক্যাশ ব্যাংকে জমা করছি। যদি ক্যাশ ব্যাংকে জমা করি কি হবে? ক্যাশ বুক থেকে সেটা উঠবে, অর্থাৎ ক্যাশ বুক কমবে, আর ব্যাংকে গিয়ে জমা পড়বে, ব্যাংক বাড়বে। উনত্রিশ তারিখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। $1,500 টাকা। আর বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যাশ থেকে কমিয়ে দেবো 1,500 টাকা। 29 তারিখে এন্ট্রি। তাহলে এটাও কোনটা এন্ট্রি? তাহলে কি হলো? আমি যখন ক্যাশটা ব্যাংকে জমা করতে গেলাম, ক্যাশ থেকে কমিয়ে দিলাম আর ব্যাংক বাড়িয়ে দিলাম। ক্যাশ কমালাম বলে খরচার দিকে ক্যাশ কলম থেকে 15,000 টাকা দেখালাম, আর ব্যাংক কলমে বাড়ালাম বলে ক্যাশ বলে লিখেছি, লিখে ব্যাংকের ঘরে 15,000 টাকা জমা করে দিলাম। এটা হচ্ছে কোনটা এন্ট্রি? রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। 30 তারিখের এন্ট্রি হচ্ছে আমরা পেয়েছি কি? রিসিভ করেছি ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে,
তাহলে ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয়, নিশ্চয় সেই সুদের টাকাটা ক্যাশ হিসাবে আমাদের ঘরে এসে দিয়ে যাবে না, সে ব্যাংকের খাতাতে জমা করে দেবে, অর্থাৎ ব্যাংক কলমটা বেড়ে যাবে ক্যাশ বুকে। টু ইন্টারেস্ট অন ব্যাংক, $120 ব্যাংকে বেড়ে যাবে। এটা আমরা কখনোই ক্যাশ কলমে লিখবো না, কারণ ব্যাংক যখন আমাদেরকে ইন্টারেস্ট টাকা দেয় সে আমাদের ব্যাংকের খাতাতে বাড়িয়ে দেয়। আবার যদি ব্যাংক আমাদের ইন্টারেস্ট নিত আমাদের কাছ থেকে, তাহলে ব্যাংক আমার কি করতো, ওই ব্যাংকের খাতায় খরচার দিকে দেখাতো। এবারে আমাদের সব এন্ট্রিগুলো হয়ে গেছে, এবারে আমরা যেমন বিডিসিডি ব্যালেন্স টানি সেরকম বিডিসিডি ব্যালেন্স টানবো। তাহলে আমরা কি জানি, ক্যাশ কলম সর্বদাই ডেবিট সাইড বেশি হয়। তাহলে এর যোগ করলে আসছে 8100, আর এইটা যোগ করলে আসছে 16590। তাহলে এই অ্যামাউন্ট গুলো এদিকে বসিয়ে দেবো, 16590। এবারে এইগুলো, এই 8100 থেকে এইগুলো বাদ দেবো, বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা পড়ে থাকে সেটা হচ্ছে 3300। আর 16590 থেকে এইগুলো বাদ দিলে পড়ে থাকছে আমার কত, 10,790। 10,790, তার মানে এটা কি ক্লোজিং ব্যালেন্স। এটা এপ্রিল মাস কত তারিখে শেষ হয়, 30 তারিখে, তাই আমরা মাসের শেষ তারিখের এন্ট্রি করব 30 বাই ব্যালেন্স সিডি। এটা কি করতে হয়, আমাদের ব্যালেন্সটাকে বিডিতে কনভার্ট করতে হয়। তাহলে কবে হবে, এই তারিখের পরের তারিখ, 30 তারিখের করেছে পরের তারিখ, 1 তারিখ পরের মাস, মে মাস, 1/5/24, এখানে টু ব্যালেন্স বিডি বলে এই যে ব্যালেন্সটা লিখেছিলাম এই ব্যালেন্সটাই লিখে দেবো, 3300, আর এখানে হচ্ছে 10,700। এই আমাদের হয়ে গেল ডবল কলম ক্যাশ বুক। সিঙ্গেল কলম ক্যাশ বুক করার সময় বলেছিলাম ক্যাশ কলম কোনোদিন এই দিকের থেকে এই দিকের যোগফল বেশি হতে পারে না। ব্যাংক কলমের ক্ষেত্রে কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যাংক কলম কোনো সময় এই দিক বেশি হতে পারে যদি আমরা আমাদের জমা অতিরিক্ত টাকা তুলে নিই। তাই এই সিডি ব্যালেন্স কোনো সময় ব্যাংকের কলমের ক্ষেত্রে এদিকেও বেরোতে পারে। আজকে আমরা ডবল কলম ক্যাশ বুক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমাদের আর একটা পার্ট রয়ে গেল, সেই পার্টটি হলো পেটি ক্যাশ বুক। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব এবং কিভাবে পেটি ক্যাশ বুকের তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। যারা তোমরা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পেতে। পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই বাই।